আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা, সেই সাথে দর্শকদেরকে শুভেচ্ছা তো বরাবর দিয়েই থাকি আমরা, কারণ দর্শকই আমাদের প্রাণ। আপনি যে কথাটা বললেন, প্রথম নির্বাচনের কথাটা বলি, নমিনেশনের বিষয়ে। আমার ২ জায়গায় পাঠাতে পেরেছিলাম। ৩ জায়গায় আমি মনোনয়ন পত্র নেওয়ার প্রচেষ্টা অপপ্রচেষ্টা বা প্রচেষ্টা যাই বলেন চালিয়েছিলাম। জামালপুর সদরে পাঠানো যায় নাই। তারা ভয়ে বলেছে যে ওইখানে আপনি যেভাবে জামাতের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনার ব্যাপারে কেউ যদি ওইখানে যাওয়ার মেরে ফেলবে সাথে সাথেই। প্রথমে বলছিল যে জেল জরিমানা হইলে দেখেন, আমি যে ঠিক আছে, কিন্তু পরে প্রশাসন থেকে বলা হয়েছে যে শেখ ফরিদের নামে যদি কেউ মনোনয়নপত্র নিতে আসে তাহলে অন দা স্পট তাদের মেরে ফেলা হতে পারে, তারা যেন না আসে, এইভাবে বলা হয়েছিল। হ্যাঁ, আর তাই ওখানে যাওয়া যায় নাই। আর টাঙ্গাইল, মানে মধুপুরে টাঙ্গাইল আর হচ্ছে ঢাকা 16-তে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে যে অবস্থা দেখেছে, বিশেষ বাহিনী থেকে বলা হয়েছে যে এইখানে যদি আপনারা আসেন ডিসি অফিস উড়াই দিবে, এই লোকের নামে যদি আপনারা নিতে যান ডিসি অফিস জ্বালায় দিবে, থানা জ্বালায় দিবে, দয়া করে আপনারা আসেন না, যারা আসবেন তারা মারা পড়বে নিশ্চিত। আর পরিচ্ছদ যদি বরিশাল থেকে থাকে তাহলে তাহলে তাকে দ্রুত আত্মগোপনেই থাকতে বলেন, ভুলেও যেন বরিশালের বাইরে না যায়, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। তার জন্য আমার যে যারা লোকজন ছিল তারা অনেক চেষ্টা করেছে, অনেক কৌশলে, কিন্তু সাহস পায় নাই। আরো কিছু বিষয় আছে, তাদের নাম বলা গেল না, তারা পরে সেখান থেকে টাঙ্গাইল 1 এবং ঢাকা 16 থেকে আমার লোকজনদেরকে সরিয়ে দিয়েছে। তারা টের পেয়েছিল যে আমার জন্য মনোনয়ন পত্র তারা কিনতে গিয়েছিল। যাক, এই হলো পরিস্থিতি। আর আসলেই বিশেষ করে হাদি নাটক ঘটার পরে, হাদি নাটকটা না ঘটলে হয়তো আমার মনোনয়ন পত্র পৌঁছে যেত এবং আপনারা পত্রিকাটা পেতেন, কিন্তু হাদির ঘটনার পরে মানে প্রশাসন আরো ভীত সন্ত্রস্ত, বিলিভ ইট অর নট। মানে আমাকে সেনাবাহিনীও নিরাপত্তা দিতে ভয় পায়। কোন দেশে বাস করেন, কোন দেশে আমরা বাস করি যে আমার মতো একটা নৈশী লোক তাকে নিরাপত্তা দিতে পারবে না? বছর সম্ভবই না। যাই হোক, সেটা অন্য বিষয়। আমার নির্বাচন সংক্রান্ত কথাটা আপনাদের বললাম। আর এবার আসি আমরা যে মবের নির্বাচন যেটা বললেন, বামপন্থীদের 1 ডজনের উপরে প্রায় 1.5 ডজন নমিনেশন বাতিল করে দিয়ে, মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছে। তারা কেন সহ্য করবে ভাই? এরা তো 5ই আগস্টের যখন ঘটনা ঘটে, এটা যে ইরানের পুনরাবৃত্তি ঘটতেছে তাদের বোঝা উচিত ছিল। এখনো তাদের কপাল ভালো যে তারা মনোনয়ন পত্র কিনতে পারছিল। বাতিল করছিল তাদের সৌভাগ্য যে তাদের এখনো বুলডোজার এনে তার নিচে ফেলেনি। ইরানে যে কাজ করেছে, 12 তারিখে যদি তারা নির্বাচন করে ফেলতে পারে এবং টিকে যায় এই সরকার, এই সকল সরকার যদি টিকে যায়, জামাত, এনসিপি, বিএনপি চরমনায় এই উগ্র সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধ বিরোধী পেয়ারা পাকিস্তানিরা যদি সরকার 5 বছর টিকতে পারে, বাংলাদেশের বামপন্থীদের ধরবে আর বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিবে। আর জানাই না, তার সিমটম হচ্ছে এই যে এই মনোনয়ন পত্র বৈধতা না দেওয়া, এটা তো পরিকল্পিত ভাবে। আপনি দেখেন মাহমুদুর রহমান মান্না ভাই, আমি বলেছি তো তাকে কেন ওরা সহ্য করবে? মাহমুদুর রহমান মান্না ভাই একদিকে হলো জাসদের নেতা, আরেকদিকে হলো আওয়ামী লীগের 3 নম্বর ব্যক্তি ছিলেন, সাংগঠনিক সম্পাদক। এই লোকটাকে জামাত বিশ্বাস করে, মান্না ভাই তাদের বিশ্বাস করতে পারে। আমার প্রিয় মান্না ভাই, আমার প্রিয় মান্না ভাই আওয়ামী লীগের সাথে রাগ করে জামাতের সাথে যতই বসুক, জামাত তাকে বিশ্বাস করবে না, ভালোবাসতে পারে না, প্রশ্নই আসে না। আপনি দেখেন না, ওই আপনি যাদের নাম নেন না, সে তো ফ্রান্স থেকে আসে না কেন জানেন কি সেটা? নইলে এই মুহূর্তে তার বাংলাদেশে কোটি কোটি মুরিদ, সে কেন আসে না? বাংলাদেশ আওয়ামী লীগের লোক যদি ক্ষমতায় আসার কাছাকাছি থাকে, আমরা আত্মগোপনে থাকবো? প্রশ্নই আসে না। আমরা মাটির 70 হাত নিচে থাকলে উপরে উঠে আসবো, বিড়ালের কেঁচোর মতো ভেসে উঠবো উপরে। যেখানে আপনি যার নাম নিতে দেন না, সেই বিশিষ্ট ব্যক্তি ফ্রান্স থেকে এখনো কেন আসে না? সে জানে, যতই সে বলুক যে আমি ছাইদির কবরে গিয়ে ক্ষমা চাইবো, আমি ছাইদির পোলার কাছে গিয়ে মাপ চাইবো, আমি ভুল করেছি গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দিয়ে, আসার পরে দেখুক না ওরে এমন হাদিরে যেভাবে সাইজ করছে ওইভাবে মেরে দিয়ে বলবে আওয়ামী লীগ মারছে আর ভারত মারছে। সেই ব্যক্তিগুলো যে আমেরিকা থেকেও যিনি বেশি ফালাফালি করেন, আরেকজন আছেন উবার ড্রাইভার, এও আসলে তারা এই কাজ করবে। এরা জানে, তাই তারা আসবে না এই দেশে। আর আপনি যেটা বললেন, তো সুতরাং মান্না ভাই দেওয়া তো প্রশ্নই আসে না, কেন দিবে? তারা কোন ব্যক্তির ভেতরে যদি মুক্তিযুদ্ধের 1 বিন্দু ইমান থাকে, যদি ইমানের সাথে তুলনা করেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে 1 বিন্দু ইমান থাকে, তারা বরদাস্ত করবে না। এই সরকার, এই জামাতি যে মব, এরা সন্ত্রাস, মব সন্ত্রাস তো একটু পরিকল্পিত। এগুলো ডক্টর ইউনূস, ওয়াকার সাহেব এবং জামাতের আমির, বিএনপি সম্মিলিত বাহিনী, এরা মব বাহিনী আবার কি? নাইলে শাহবাগে তো দেখলেন একজন তরুণ যেভাবে গাড়ি বন্ধ করে দিতেছে, আমরা গণজাগরণ মঞ্চে লাখ লাখ লোক হয়ে যেটা করতে পারি না,
তারা একজন হয়ে দেখেন গাড়ি বন্ধ করে ফেলে। ও এতে তো বোঝাই যায় যে পাঠার জোরে, মানে খোঁটার জোরে যে পাঠা কুদ, এটা তো বোঝাই যাচ্ছে। আপনি দেখেন এইখানে মব করে নমিনেশন বাতিল করা, এটি কোন আইনে করলো? মানে মব করে যদি সব করা যায় তাহলে তো দেশে আদালতের দরকার নাই, তাহলে তো আদালতের দরকার নাই, তাহলে তো দেশ দরকার নাই ভাই। দেশে তো একটা মাস্তানতন্ত্র। আমরা আগে শুনেছিলাম যে দেশ মগের মুল্লুক হয়ে যায়, এবার হয়ে গেছে মবের মুল্লুক, মাস্তানতন্ত্রের মুল্লুক। এই মুল্লুক কিন্তু বেশি দিন চলবে না। যারা এখন না মনে করতেছে যে এখন তো পুরো একেবারে পূজা রোজার জোশে আছেন, এরা জানে না যে এটার বিপরীত প্রতিক্রিয়া কি হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করে নাই, নির্বাচনে বরং সৈন্য দল আসে নাই। আর আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, নৌকা মার্কা নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকেও আপনি আসতে দিবেন না, এমনকি তার সহযোগী, তার জোটে ছিল জাতীয় পার্টি, নমিনেশন জোর করে বাতিল করতেছেন। এখন গণতন্ত্র জায়েজ না? এটা এই গণতন্ত্র ঠিক আছে? এখন বিনা ভোটের আর হয় না এটা, না? মানুষ তো এগুলো দেখতেছে, সারা পৃথিবী এগুলো দেখতেছে। তবে যারা এতদিন অভিযোগ করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ এই নির্বাচন করছে ওই নির্বাচন করছে, বরং এই নির্বাচনের তথাকথিত নির্বাচন আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের সেই বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিয়ে ফেলেছে এবং দিতে যাচ্ছে বলে আমি মনে করি। আর আদৌ নির্বাচন হবে কিনা, যেটা আমি মারুফ ভাইয়ের সাথে একমত, যে আমার যথেষ্ট সংশয় আছে আদৌ নির্বাচন হবে কিনা। আমি ওই 11 তারিখ রাত 12টা পর্যন্ত আমি সংশয়ে থাকবো। 12টা বাজার পরে কি হইতে পারে নির্বাচন, কিন্তু এর আগে আমি বিশ্বাস করি না। আর এটা তো নির্বাচন হবে না, ইলেকশন হবে না, এটা হবে কি সিলেকশন। মিলিজুলি সরকার হবে, স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে মিলিজুলি সরকার গঠন করবে। তার প্রথম প্রক্রিয়া আপনি দেখেছেন, তারেক রহমান বাংলাদেশে আসার পরে জামাতের সাথে এবং শিবিরের সাথে মিটিং এর ফলাফল 2-1 দিনের মধ্যে পেয়ে গেছেন। সেটা হলো যে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ পাঠ্য বইয়ে নাই, এই মুহূর্তে সেটা রাখে নাই। তার মানে সামনে কি হবে এটা তো পরিষ্কার। কারা ক্ষমতায় আসতেছে, কারা ক্ষমতায় আছে, কারা ক্ষমতায় থাকবে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তাই আমি এখন মনে করি যে এই মুহূর্তে যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে চান, সার্বভৌমত্ব রক্ষা করতে চান, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে চান, এই লাল সবুজের পতাকায় রাখতে চান এবং বাংলাদেশটার নাম বাংলাদেশ রাখতে চান, যদি বাংলাস্তান না বানাইতে চান, ডক্টর হুমায়ুন আজাদ কিন্তু এই ব্যাপারে উপন্যাস লিখে গেছেন, বাংলাস্তান, সেটা কিন্তু মিলে গেছে এখন। আপনি ডক্টর হুমায়ুন আজাদের বইটা পড়েন বাংলাস্তান, দেখেন মিলে কিনা, হুবহু মিলে যাচ্ছে, হুবহু একেবারে। মনে হয় যে তিনি দিব্য চোখে দৃশ্যটা দেখতে পারছিলেন। তিনি তার লেখাগুলো যখন আমরা পড়েছি, আমরা ভাবছি স্যার এগুলো কি বলে, স্যার কি পাগল হয়ে গেল নাকি, এই বাংলাদেশ আমাদের এরকম হইতে পারে? কিন্তু সেটা ঘটে গেছে এবং খুব শীঘ্রই ঘটে গেছে, এত তাড়াতাড়ি ঘটে যাবে তা আমরা বুঝতে পারি নাই। এখন আমাদের উচিত হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দল মত নির্বিশেষে, তারা যেমন স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, তেমনি স্বাধীনতার পক্ষের শক্তি তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওই বামপন্থীরা নির্বাচন বামপন্থীরা কোন আক্কেলে যায়, তারা জানে না যে এরা কারা এখন আসতেছে। তারা কিন্তু ফেল করবে, কারো জামানত থাকবে না, বামপন্থীদের কারো জামানত থাকবে না, তারপরেও তাদের সহ্য করতেছে না। দেশটাই তো 5 তারিখ থেকে এখন পর্যন্ত মবের নিয়ন্ত্রণই আছে, যাচ্ছে আবার কি মব নিয়ন্ত্রণ করতেছে। আর মবকে নিয়ন্ত্রণ করতেছে আমাদের ওয়াকার সাহেব, ডক্টর ইউনূস, তারপর সাদা শকুন শফিকুর রহমান এবং বিএনপি নেতৃবৃন্দ, এখন তারেক রহমান এসে জয়েন করেছেন। এরা এরা মব না করলে, যদি এরা মবই না করে, এরা তো থাকতে পারবে না ক্ষমতা। আপনাকে আমি লিখিত দিতে পারি, এইভাবে চলতে থাকলে সেনাবাহিনী সরাসরি কিছু করতে সাহস পাইতেছে না, পুলিশ তো কিছু করবেই না, কারণ পুলিশকে মানে অকার্যকর করে দেওয়া হয়েছে। পৃথিবীতে যদি বলা হয় কোন দেশে এখন পুলিশ বাহিনী নাই, থাকতেও নাই, সেটা হলো বাংলাদেশ। দুনিয়াতে একটা মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ, যেখানে পুলিশ বাহিনী বলে যে আমরা মবের ভয়ে কিছু করতেছি না। দুনিয়াতে একটা মাত্র দেশ যার পাশে থেকে বলে তারা পুলিশকে জ্বালিয়ে দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, বলার পর তাকে গ্রেপ্তার করার সাহস পায় না। মিডিয়াতে বলার পরে তখন তাকে গ্রেপ্তার করে এবং তাকে হ্যান্ডকাপ ছাড়া আদালতে তোলা হয়, যখন 80-র উপরে বয়স্ক লোককে হাত পা মোড়া দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে ডান্ডা বেরি লাগিয়ে উঠানামা করানো হয়। আর মৃত মানুষকে হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয় ভাই। হ্যাঁ, মৃত, ভুলে গেছি, ধন্যবাদ আপনাকে। যেখানে মৃত আওয়ামী লীগের নেতাকে হ্যান্ডকাপ পরানো হয়, সেখানে যে পুলিশ মেরে ফেলেছে তাকে জামাই আদরে নিয়ে আবার জামাই আদরে ছেড়ে দেওয়া হয়েছে। তো মব তো তারাই চালাচ্ছে রে ভাই, এত সস্তা। আমরা জানি নির্বাচন যখন তফসিল ঘোষণা করা হয়, তার আগে অস্ত্র উদ্ধার অভিযান চলে, যৌথ বাহিনীর অভিযান চলে, তখন সিসকে চোর পর্যন্ত ঘরের ভিতরে লুকায় থাকে, বাইলাকা ছেড়ে পালিয়ে যায়, আত্মগোপনে থাকে 1 মাস 2 মাস, নির্বাচনের পরে আসে। আর এখন সিনা উঁচিয়ে ক্রিমিনাল সেনাবাহিনীর সামনে, ডিসির সামনে, পুলিশের সামনে বলে সে পুড়িয়ে মেরে ফেলেছে। তো মবের রাজত্ব 12 তারিখ পর্যন্ত চলছে না,
চলছে, চলবে যতক্ষণ আপনি আপনার ইউনুস জ্যাঠাকে আমরা ঘেঁটি ধরে পিএল দিয়ে দেশ ছাড়া না করতে পারবো, ততক্ষণ এটা থাকবেই, চলতেই থাকবে। বাংলাদেশের জনগণ এদের থেকে নিস্তার পেতে গেলে, আমি বারবার আপনাকে বলেছি, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। আমাদের শ্রদ্ধেয় মারুফ ভাই সুন্দর কথা বলেছেন যে কিছু মানুষ আছে, এরা যেমন এখন বলতেছে যে আওয়ামী লীগ বন্দুক ঠেকায় নির্বাচন করাইছে, আবার এই লোকগুলোই যখন গণেশ উল্টে যাবে এরা বলবে যে ডক্টর ইউনুস পিছনে চাকু ঠেকায় আমার নির্বাচন করেছে। আমরা এগুলো জানি, এগুলো বলবে, কিন্তু মানে ভুলে যায়, মানে ক্ষমা করে দিব শত্রুকে, কিন্তু ওই যে আপনার কিন্তু ওই শব্দগুলো উচ্চারণ করা যায় না, একটা গালি দিয়ে আর কি, যে তাকে মনে, তার চেহারাটা মনে রাখতে হবে। আমাদের সবকিছুই আমাদের মনে থাকবে, এই দেশে কি হচ্ছে না হচ্ছে। তবে এই ঘটনার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ আমরাও কম দায়ী না, কারণ যেমন প্রজা তথা যথা রাজা, যথা প্রজা তথা প্রজা, এরকম একটা কথা আছে আর কি। যেরকম জনগণ হয়, শাসকও কিন্তু সেরকমই আসে। আমাদের সুখে খাইতে তো ভূতে খিলাইছিল। আমাদের মেট্রো রেলে 3 ঘন্টায় উত্তরা থেকে মিরপুরে যাইতো, উত্তরা থেকে কমলাপুর যাইতো, মিরপুর থেকে কমলাপুর যাইতো 2.5 ঘন্টায়। ওইটাই ভালো ছিল। 35 মিনিটে উত্তরা থেকে তো মিরপুর আসে, মিরপুর থেকে উত্তরা আবার মতিঝিল যায় 35 মিনিটে। এটা ভালো লাগে নাই। আর মৌলভী সাহেবদের দিনে 5 বেলা দাওয়াত খাওয়া ভালো লাগে নাই, সেনাবাহিনীর 2 বেলা খাওয়া ভালো লাগে নাই। এদের কপালে, সবার কপালেই শনি আছে। তবে আমি চিন্তিত, আমি আমার দেশ নিয়ে চিন্তিত। আপনি তো মবে মবে আক্রান্ত নির্বাচন আপনি বলতেছেন, আমি মনে করি মবে আক্রান্ত পুরো বাংলাদেশ। বাতিল হচ্ছে প্রার্থিতা না, এখানে বোধহয় এটা দিলে ভালো হয় যে বাতিল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তার জন্য কিন্তু 7ই মার্চের ভাষণটাকে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরও আমরা কিভাবে এই দেশকে স্বাধীন বাংলাদেশ মনে করতে পারি আমার বোধে আসে না। আমি এখন বিশ্বাসই করি না। যেদিন দেখলাম 7 মার্চ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিয়েছে, তখন এই দেশটার বাংলাদেশ নেই, এটা অলিখিতভাবে পাকিস্তান হয়ে গেছে। আপনি যত কিছুই বলেন, এটা আমি আবারও বলতেছি, 32 নাম্বার ভাঙা যেমন অপরাধ ছিল, তার চাইতে 100 গুণ বেশি অপরাধ করেছে এই সরকার, যারা এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ পাঠ্য বই থেকে বাদ দিয়েছে। আমরা এটা ছেড়ে দেব না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছেড়ে দেবে না। আমার ধারণা এই যদি চলতে থাকে, আওয়ামী লীগের নেতৃত্বে ডাকের জন্য জনগণ বসে থাকবে না, জনগণ নিজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা এবং সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার যে ধস, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমরা একটা বড় আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। সবকিছু বলতে ভুল হবে, আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না। গত আগস্ট মাসে, 2024 সনের আগস্ট মাসে 5 তারিখে শেখ হাসিনার পতনের পর যা কিছু বাংলাদেশে ঘটছে, প্রায় সবকিছুই ছিল, যদি বলেন মিরাকেল। কেউ মনে করতে পারেন যেটা অলৌকিক, কেউ এটাকে মনে করতে পারেন ম্যাটিকুলাস ডিজাইন অনুযায়ী হয়েছে, অথবা আপনারা মনে করতে পারেন যে আসলে কোনো কিছুই হয়নি, একটির সঙ্গে অপরটির জোড়া লাগানোর চেষ্টা করতে গিয়ে হাতের সঙ্গে পায়ের জোড়া লাগানো হয়ে গেছে, পায়ের সঙ্গে মাথার জোড়া লাগানো হয়ে গেছে। মানে বিষয়টি হলো যে ধরুন আপনার কাছে একটা মূর্তি আছে, মানব মূর্তি বা একটি প্রাণীর মূর্তি, কোনো কারণে ভেঙে গেছে, আপনাকে বলা হলো যে এটা জোড়া দেন, কিন্তু আপনার সেই যে বিষয়টি জোড়া দেবেন সে ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। প্রাণীটি দেখতে কেমন, এর মাথা কোথায় থাকে, পা কোথায় থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আপনাকে জোড়া দিতে যখন বলা হলো এবং আপনি জোড়া দিতে বাধ্য পরিবেশ পরিস্থিতির কারণে, তো কি হলো, হাতের একদিকে হাত আর একদিকে আপনি একটা পা লাগিয়ে দিলেন, ধরুন মানুষের আকৃতি। আবার এক পায়ের যে অংশটিতে পা ভেঙে গেছে সেই পায়ের সাথে হাত লাগিয়ে দিলেন। তারপর নিতম্ব আপনি পেটের নিচে লাগিয়ে দিলেন, আর লজ্জাস্থান যেটা আছে সেটি পেছন দিকে দিয়ে দিলেন। মাথাটা উল্টে দিলেন, ঠোঁট দুটো নাকের কাছে এনে দিলেন, নাকটা কানের কাছে নিয়ে দিলেন, কানটা কপালের উপর দিয়ে দিলেন। কেমন লাগবে বলেন তো? অদ্ভুত কিম্ভূত কিমাকার একটা জোড়াতালির যে মূর্তি, এটি আপনি তৈরি করবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা এটি দেখে হাসতে হাসতে মরে যাবে।
আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাতে গত 17 মাসে এমন আশ্চর্য কিছু ঘটেছে যে ঘটনার সঙ্গে আপনি কোনো কিছুর মিল পাবেন না। সেই দিক থেকে যা হবার তাই হচ্ছে, প্রায় সব ক্ষেত্রেই পাহাড় সমান ব্যর্থতা। একটি অনিশ্চয়তা দূর করার সঙ্গে সঙ্গে 10টা অনিশ্চয়তা চলে আসছে। রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা প্রোটোকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে আমাদের দেশে এই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, আর সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সেই বাংলা একাডেমির বা 21-এর যে বইমেলা সেটা হচ্ছে না। আবার দেখতে পেলাম যে 21শে ফেব্রুয়ারির বন্ধ নাকি কি হচ্ছে না না হচ্ছে। এরপর যেখানে 18 কোটি মানুষের দেশে প্রায় 1010-এরও বেশি, আরো বেশি, প্রায় 10,000-এর মতো জনপ্রতিনিধি থাকেন। একটা ইউনিয়নে 9 জন মেম্বার থাকেন, একজন চেয়ারম্যান থাকেন। আনুমানিক ধরুন প্রায় 7,000 সেই ইউনিয়ন পরিষদ রয়েছে। তো 7,000 ইউনিয়ন পরিষদে যদি আপনি 10 জন লোক ধরেন, তাহলে এখানে জনপ্রতিনিধির সংখ্যা আছে প্রান্তিক পর্যায়ে, স্থানীয় পর্যায়ে 70,000 মেম্বার চেয়ারম্যান মিলিয়ে 70,000। গত 15 মাস ধরে এই যে 70,000 মানুষের সঙ্গে যে রাষ্ট্রের যোগাযোগ আর রাষ্ট্রের সকল কর্মকাণ্ড যেভাবে সাধারণ মানুষের কাছে চলে যায় এই 70,000 লোকের মাধ্যমে, সেটি এখন প্রান্তিকালের মধ্যে আছে। কিভাবে আছে উই ডোন্ট নো। এরপর আসুন পৌরসভা। কতগুলো পৌরসভা রয়েছে আমি একজাক্টলি বলতে পারবো না। তো সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভাতে কাউন্সিলর এবং মেয়র, এই পদগুলো এখন প্রশাসক দিয়ে চালানো হচ্ছে। উপজেলা পর্যায়ে যে পৌরসভাগুলো রয়েছে এগুলো টিউনো সাহেব চালাচ্ছেন। আবার ইউনিয়নগুলোতে সচিব আছেন কিন্তু চেয়ারম্যান নেই। এভাবে চলছে। উপজেলা চেয়ারম্যান নেই, মহিলা ভাইস চেয়ারম্যান নেই, চেয়ারম্যান নেই, তারপর অন্য যে ভাইস চেয়ারম্যান আছে তাও নেই। সংসদ সদস্য তো নেই বললে নেই, সংসদ কার্যকর নয়। তাহলে জাতীয় সংসদ 300 জন, তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান যদি 500 উপজেলা থাকে, পরিষদ থাকে, তো সেখানে 3 জন করে হলে 3×5 1500 জন। যদি পৌরসভা ধরেন, কাউন্সিলর টাউন্সিলর মিলিয়ে এখানে প্রায় 1003 লোক, কম করে 1003 লোক আছে। আর 70,000 লোক হলো ইউনিয়ন পর্যায়ে। এই মানুষগুলো একটি সরকারের যে হৃদস্পন্দন, রক্ত সঞ্চালন, এই কাজগুলো করে থাকে। সেই কাজগুলো গত 17 মাস ধরে কার্যত বন্ধ আছে। এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় 60 থেকে 65 জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে। এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে, যেটি এই মুহূর্তে বন্ধ আছে। ফলে একটি বদ্ধ ঘরের মধ্যে থেকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একজন মানুষ যেমন সারা দুনিয়ার খবর রাখেন না, সম্ভব নয় তার পক্ষে রাখা, তদ্রূপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি, উপদেষ্টা নামধারী, তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে। ফলে যা হবার তাই হয়ে যাচ্ছে। অন্যদিকে রাজনীতির যে অঙ্গন, সেই অঙ্গনে প্রচন্ড রকম শূন্যতা রয়েছে। আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে, যারা এদেশের মোট জনগোষ্ঠীর 50%, তারা রাজনীতির ময়দানে নেই। অধিকান্ত তারা জনসংখ্যার 50% হলেও অর্থনীতির অন্তত 70% তারা গত 15 বছর ধরে নিয়ন্ত্রণ করছিল। এখন এই যে 70% অর্থনীতি, সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল পার্সনগুলো বেশিরভাগই পলাতক। ফলে ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড় বড় শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে 70% ইকোনমি, তার অর্ধেকটি। বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে। ফলে আপনি চিন্তা করুন যে 30% আর 30%, টোটাল ইকোনমি 60% ইকোনমি গত 17 মাস ধরে
শতভাগ ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজাকশন সংক্রান্ত যে রেভিনিউ, সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে অন্য যা কিছু আছে সবকিছু চালানোর চেষ্টা করছে, হচ্ছে না। কাস্টমসের আয় ভালো না, ইনকাম ট্যাক্সের আয় ভালো না, ভ্যাটের আয় ভালো না, নতুন কোনো বিনিয়োগ নেই, কোনো কর্মসংস্থান নেই, বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। যারা প্রতি বছর